হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই জিকে একাডেমিতে। তো আজ প্রায় অনেক দিন পর আবারও ক্লাস নিয়ে আনলাম, কারণ পরীক্ষা সামনে। আর পরীক্ষা মনে হয় সেপ্টেম্বর থেকে আরম্ভ হবে পুলিশের পরীক্ষা। তো আমার মনে হয় পুলিশের পরীক্ষার মধ্যে ডাব্লিউবিপি এবং কেপির মধ্যে আমার মনে হয় ডাব্লিউবিপিটা আগে হতে পারে। তো তার জন্য 30টা প্রশ্নের প্র্যাকটিস সেট আবার আনা হলো। এই প্রশ্নগুলোকে ভালোভাবে খুব দেখো এবং করো, আশা করি তোমার খুব হেল্পফুল হবে। আমি প্রথমেই বলে নেব যে এইসব প্রশ্নগুলো কিন্তু তারাই করবে যাদের সিলেবাস মোটামুটি কভার হয়ে আছে। ঠিক আছে, সিলেবাস যাদের কভার হয়ে আছে মোটামুটি 50% টু 70% যাদের সিলেবাস কভার হয়ে আছে, তাদের কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব হেল্পফুল হবে রিভিশন করতে। আমি নিউ বিগিনারদের বলবো যে এই কোয়েশ্চেনগুলো তোমরা দেখো না, কারণ তোমাদের কোনো লাভ হবে না। তোমরা কোথা থেকে কোন কোয়েশ্চেন দিয়েছে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট তোমরা বিগিনারদের জন্য কথাটা বলছি। যারা বিগিনার আছো তারা প্রথমে তোমাদের সিলেবাসটাকে কভার করো, তারপর তুমি এই প্র্যাকটিস সেটগুলোকে হাত দিতে পারো। তুমি এই প্র্যাকটিস সেট কেন, ইউটিউবে যত প্ল্যাটফর্ম রয়েছে, তুমি যে কোনো ইউটিউবে ক্লাস করার এই রকম যদি প্র্যাকটিস সেট দেখতে পাও, তোমার তখনই হেল্পফুল হবে যখন তুমি সিলেবাসটাকে কভার করবে। তুমি সিলেবাসটাকে কভার করলে বুঝতে পারবে যে তুমি কোনখান থেকে কোন প্রশ্নটা দিয়েছি আমি বা অন্য কেউ কোয়েশ্চেনটা কোথার থেকে তুলেছে, সেটা তুমি রিভিশন করতেও সুবিধা হবে। তোমার যদি ওই পার্টটা পড়া না থাকে, তুমি আবার গিয়ে ওই পার্টটা পড়ে তুমি ভালো করে করতে পারবে। তাই আমি বলবো যে তুমি বেকার আমার ক্লাসটা দেখে 30 মিনিটটা নষ্ট করো না। তোমার যদি সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে তাহলে তুমি আগে সিলেবাসটা কমপ্লিট করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান কে লিখেছেন? এই বইটি কার লেখা? অমর্ত্য সেন, চেতন ভগত, অরুন্ধতী রয় না নীরদ সি চৌধুরী? তো মনে রাখবে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান এই বইটি কিন্তু লিখেছেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের লেখা কিন্তু এই বইটি। আচ্ছা, তারপর দেখো চেতন ভগত রয়েছে। তো চেতন ভগতের লেখা যদি কিছু বই বলি তো 5 পয়েন্ট সামওয়ান আছে, তারপর 2 স্টেট আছে, তারপরে হাফ গার্লফ্রেন্ড আছে। এগুলো কিন্তু চেতন ভগতের লেখা বই। আচ্ছা, অরুন্ধতী রয় দেখো রয়েছে। অরুন্ধতী রয় কিন্তু ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন 1997 সালে দ্য গড অফ স্মল থিংসের জন্য। তিনি 1997 সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন, ভারতের প্রথম মহিলা যিনি ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন। তারপর দেখো নীরদ সি চৌধুরী রয়েছে। তো নীরদ সি চৌধুরীর যদি লেখা বই বলি তো তাহলে হয়ে যাবে এ প্যাসেজ টু ইংল্যান্ড। এ প্যাসেজ টু ইংল্যান্ড বইটি কিন্তু নীরদ সি চৌধুরীর লেখা। আরেকটা এইটার সাথে অনেকে গুলিয়ে ফেলে, নীরদ সি চৌধুরীর লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইংল্যান্ড, এবং এ প্যাসেজ টু ইন্ডিয়া যদি বলে সেটা হয়ে যাবে E.M. ফস্টার। E.M. ফস্টারের লেখা কিন্তু এ প্যাসেজ টু ইন্ডিয়া। আচ্ছা, তারপর দেখো নিচে 2 নম্বর প্রশ্ন রয়েছে, পোলিও টিকা কে আবিষ্কার করেন? তো এখানে পোলিও টিকা রবার্ট ব্রাউন, জোনাস সাল্ক, এডওয়ার্ড জেনার নাকি রবার্ট হুক? তো পোলিও টিকা আবিষ্কার করেন কিন্তু জোনাস সাল্ক। জোনাস সাল্ক পোলিও টিকা আবিষ্কার করেছিলেন। কত সালে আবিষ্কার করেছিলেন? 1955 সালে তিনি পোলিও টিকা আবিষ্কার করেন। এবং যদি ওরাল পোলিও ভ্যাকসিন যেটা বলে ওপিভি যেটা ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা কিন্তু আবিষ্কার করেছিল এডওয়ার্ড সেভিন। ঠিক আছে, এডওয়ার্ড সেভিন সেটা আবিষ্কার করেছিল। কততে আবিষ্কার করেছিল? 1961 সালে। তাহলে 1995 সালে পোলিও টিকা জোনাস সাল্ক, এবং ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন যদি বলে সেটা হয়ে যাবে 1961 সালে এডওয়ার্ড সেভিন। ঠিক আছে, দেখো প্রথমে রয়েছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কি আবিষ্কার করেছিলেন? রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল নিউক্লিয়াস, কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। তারপর দেখো রয়েছে এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে বলা হয় কিন্তু টিকাকরণের জনক বলা হয় এডওয়ার্ড জেনারকে। তারপর দেখো রবার্ট হুক। রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক আবিষ্কার করেছিলেন কোষ আবিষ্কার করেছিলেন রবার্ট হুক। কত সালে? 1665 সালে, 1665 সালে তিনি কোষ আবিষ্কার করেছিলেন। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, নীল বিপ্লবের জনককে? এখানে বলছে নিচের মধ্যে নীল বিপ্লবের জনককে। তো এখানে অরূপ কৃষ্ণন, ভার্গিস কুরিয়ান নাকি বিশাল তেওয়ারি নাকি শ্যাম পিত্রদা? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে নীল বিপ্লবের জনক হচ্ছে অরূপ কৃষ্ণন। অরূপ কৃষ্ণন কিন্তু নীল বিপ্লবের জনক।
আচ্ছা, নীল বিপ্লব কিসের সাথে সম্পর্কিত জানো? নীল বিপ্লব সম্পর্কিত কিন্তু মৎস্যর সাথে। মৎস্য বিপ্লবকে বলা হয় নীল বিপ্লব, মানে মৎস্য চাষকে নীল বিপ্লব বলা হয়। আচ্ছা, তারপর দেখো রয়েছে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েন হচ্ছে দুগ্ধ বিপ্লবের জনক। দুগ্ধ বিপ্লবের জনক হচ্ছে বা শ্বেত বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। তারপর দেখো অপশন সিতে রয়েছে বিশাল তেওয়ারি। বিশাল তেওয়ারি কিন্তু লাল বিপ্লবের সাথে যুক্ত, ঠিক আছে। যেমন ভার্গিস কুরিয়েন দুধের সাথে যুক্ত, সেরকম বিশাল তেওয়ারি লাল বিপ্লবের সাথে যুক্ত। আচ্ছা, লাল বিপ্লবের সাথে কি কি সম্বন্ধিত? লাল বিপ্লবের সাথে সম্পর্কিত কিন্তু টমেটো। টমেটো কিন্তু লাল বিপ্লবের সাথে সম্পর্কিত। তারপর দেখো রয়েছে শ্যাম পিত্রদা। শ্যাম পিত্রদা হলেন কিন্তু হলুদ বিপ্লবের জনক। হলুদ বিপ্লবের জনক হচ্ছে শ্যাম পিত্রদা। তারপর দেখো 4 নাম্বার প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন তরঙ্গ টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়? মাইক্রোওয়েভ, আলট্রাভায়োলেট রে, নাকি ইনফ্রারেড ওয়ে, নাকি এক্স রে? তো এখানে মনে রাখবে এই সব তরঙ্গগুলির মধ্যে টেলিকমিউনিকেশনের মধ্যে ব্যবহৃত হয় মাইক্রোওয়েভ, ঠিক আছে। মাইক্রোওয়েভ ব্যবহৃত হয় এই টেলিকমিউনিকেশনে। আচ্ছা, তারপর দেখো রয়েছে এখানে দেখো রয়েছে তুমি আলট্রাভায়োলেট রশ্মি। আলট্রাভায়োলেট রশ্মি কোথা থেকে আসে জানো? আলট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রেস এটা আসে কিন্তু সূর্য থেকে। এটা যদি আমাদের শরীরের চামড়াতে সরাসরি পড়ে তাহলে কিন্তু ক্যান্সার হতে পারে, আমাদের কিন্তু স্কিন ক্যান্সার হতে পারে, ঠিক আছে। তো এটা স্কিনের জন্য খুব ক্ষতিকারক। তারপর দেখো এক্স রে রয়েছে। তো এক্স রের আবিষ্কর্তা আসে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন দিয়ে থাকে যে এক্স রের আবিষ্কর্তা কে? এক্স রে আবিষ্কার করেছিলেন কিন্তু রন্টজেন। রন্টজেন আবিষ্কার করেছিল এক্স রে। আচ্ছা, তারপর দেখো 5 নাম্বার প্রশ্ন রয়েছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? তো এখানে নিচের মধ্যে বলছে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস, মার্ক জুকারবার্গ, নাকি স্টিভ জবস, নাকি জাফ হাডসন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ফেসবুকের আবিষ্কর্তা হচ্ছেন কিন্তু মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের আবিষ্কর্তা। তারপর দেখো স্টিভ জবস রয়েছে। স্টিভ জবস কিসের আবিষ্কর্তা জানো? স্টিভ জবস হচ্ছে অ্যাপেল কোম্পানির আবিষ্কর্তা হচ্ছে স্টিভ জবস। তারপর দেখো জাফ হাডসন রয়েছে। এটা কিন্তু পরীক্ষাতে এসছে, এই কোয়েশ্চেনগুলো সবই এসছে, কিন্তু এই দেখো জাফ হাডসন যেটা বলছি এটা তোমার এনটিপিসির কোনো পরীক্ষাতে এসছে 2018 না 21 সালে, আমার ঠিক মনে পড়ছে না। জাফ হাডসন হচ্ছে ব্লুটুথের আবিষ্কর্তা, ঠিক আছে। এই 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 পোর্শনের প্রশ্নগুলো প্রায়শই পরীক্ষায় তুলে ধরে, তাই এই পার্টটা একটু ভালো করে পড়ে নেবে। ইনভেন্টার অ্যান্ড ইনভেন্টার্স, ঠিক আছে। প্রতিটা জিনিস কিন্তু পরীক্ষাতে পড়ে থাকে এগুলো, তাই এগুলো ভালো করে রাখবে। নিচে দেখো আরও কিছু দিয়ে দিয়েছি আমি। কম্পিউটারের আবিষ্কর্তা হচ্ছে চার্লস ব্যাবেজ। টেলিফোনের আবিষ্কর্তা হচ্ছে গ্রাহাম বেল। টেলিভিশনের আবিষ্কর্তা হচ্ছে জে.এল. বেয়ার্ড, ঠিক আছে। রেডিওর আবিষ্কর্তা হচ্ছে মার্কনি। দূরবীনের হচ্ছে গ্যালিলিও। আর ক্যালকুলেটর হচ্ছে ব্লেজ পাস্কাল, ঠিক আছে। এগুলো আমি কিছুগুলো দিয়ে রেখেছি, আরও যখন কোয়েশ্চান আসবে তখন আমি ওইগুলো আবার কিছু কোয়েশ্চানের মধ্যে বাকিগুলো অ্যাড করে দেবো। তারপর দেখো 6 নম্বর রয়েছে, পেরিয়ার ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তো পেরিয়ার ন্যাশনাল পার্ক নিচের মধ্যে বলছে কোথায় অবস্থিত? কেরল, তামিলনাড়ু, উড়িষ্যা, নাকি রাজস্থান? তো পেরিয়ার ন্যাশনাল পার্ক এটা কিন্তু কেরলে অবস্থিত। তারপর দেখো কেরলে কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রেখেছি। এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক, আর পেরিয়ার যেটা এই কোয়েশ্চানে ছিল, ঠিক আছে। পেরিয়ার যেটা এই কোয়েশ্চানে ছিল সেটা হচ্ছে, আর এই কেরলে এইসব। তারপর দেখো তামিলনাড়ুতে রয়েছে ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান এবং মুডুমালাই জাতীয় উদ্যান। তারপর দেখো উড়িষ্যার বিখ্যাত যদি বলি তো উড়িষ্যাতে হচ্ছে শিমলিপাল জাতীয় উদ্যান এবং ভিতরকণিকা। এই দুটোই কিন্তু পরীক্ষাতে এসছে, খুব অনেক পরীক্ষাতে এসছে। তারপর দেখো রাজস্থানে রয়েছে রণথম্বর, ঠিক আছে। রণথম্বর, কেওলাদেও, সারিস্কা, এই তিনটাই গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রতিটা কোনো না কোনো পরীক্ষায় এসেছে, ঠিক আছে। তারপর দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব ওজন দিবস। বিশ্ব ওজন দিবস কবে পালিত হয়? 22শে মার্চ, 5 জুন, 16ই সেপ্টেম্বর, নাকি 14ই নভেম্বর? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব ওজন দিবস। এটা হচ্ছে 16ই সেপ্টেম্বরে কিন্তু বিশ্ব ওজন দিবস পালন করা হয়, ঠিক আছে। তো তারপর দেখো 22শে মার্চ পালন করা হয় কিন্তু বিশ্ব জল দিবস। তারপর দেখো 5ই জুন আছে, 5ই জুন পালন করা হয় কিন্তু বিশ্ব পরিবেশ দিবস। তারপর দেখো 14ই নভেম্বর রয়েছে, 14ই নভেম্বর পালন করা হয় ডায়াবেটিস ডে, ঠিক আছে। 14ই নভেম্বর কার জন্মদিন? 14ই নভেম্বর জন্মদিন হচ্ছে কিন্তু জওহরলাল নেহরুর জন্মদিন
14ই নভেম্বর। ঠিক আছে, তারপর দেখো 8 নম্বর প্রশ্ন রয়েছে, উচ্চতায় ভীতি এক কথায় কি বলা হয়? মানে ভীতি বলতে দেখো এগুলো হচ্ছে এক এক ধরনের ফোবিয়া, মানে কারো হয়তো উঁচু জায়গা থেকে ভয় লাগে, কারো হয়তো আগুন থেকে ভয় লাগে, কারো হয়তো কুকুরকে ভয় লাগে, এরকম নানান ধরনের ভীতি হয়ে থাকে। এইগুলো কিন্তু পরীক্ষাতে খুব দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানে বলেছে যে উচ্চতায় জনিত ভীতিকে কি বলা হয়, মানে উচ্চতার থেকে ভীতিকে কি বলা হয়? অ্যাক্রোফোবিয়া, সাইনোফোবিয়া, নাকি পাইরোফোবিয়া, নাকি অ্যাকুওফোবিয়া? তো এটা দেখো উচ্চতাজনিত ভয়কে বলা হয় কিন্তু অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া বলা হয় যারা উঁচু থেকে ভয় পায় তা সেটাকে বলা হয় কিন্তু অ্যাক্রোফোবিয়া। তারপরে সাইনোফোবিয়া। সাইনোফোবিয়া হচ্ছে কুকুর থেকে ভয়, যারা কুকুর থেকে ভয় পায় তাদেরকে সেটাকে বলা হয় সাইনোফোবিয়া। ঠিক আছে, আর তারপর দেখো পাইরোফোবিয়া। পাইরোফোবিয়া যারা আগুন থেকে ভয় পায়, আগুন থেকে ভয় পাওয়াকে বলা হয় পাইরোফোবিয়া। হচ্ছে অ্যাকুওফোবিয়া। অ্যাকুওফোবিয়া হলো জল থেকে যারা ভয় পায় তাদের বলা হয় অ্যাকুওফোবিয়া। ঠিক আছে, তো এইরকম অনেক কিছুই আছে, এটার পুরো একটা আছে, তো ওইগুলো একটু দেখে রাখবে কোনটার থেকে কি, মানে উচ্চতাজনিত ভয় যেমন কি বলে, বাকি আরও অনেক কিছু রয়েছে সেগুলো একটু রিভিশন করে নেবে, এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে। তারপর দেখো সাইখোম মীরাবাই চানু। সাইখোম মীরাবাই চানু কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত? সাঁতার, মুষ্টিযুদ্ধ, ভারোত্তোলন, নাকি জিমন্যাস্ট? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে সাইখোম মীরাবাই চানু কিন্তু ভারোত্তোলনের সাথে সম্পর্কিত, তিনি একজন ভারোত্তোলক। ঠিক আছে, দেখো এখানে নিচে দেওয়া রয়েছে, মীরাবাই চানু 2022 সালে কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছিলেন। তিনি মহিলাদের 49 কেজি ভারোত্তোলন বিভাগে মোট 196 কেজি ওজন তুলে স্বর্ণপদক জিতেছেন। তারপর 10 নম্বর প্রশ্ন রয়েছে, নাবার্ড। নাবার্ড কিসের সাথে যুক্ত? তো নাবার্ড এখানে দেখো গ্রামীণ উন্নয়ন, নাকি শহরাঞ্চল, নাকি শিল্পোন্নয়ন, নাকি রেলের উন্নয়নের সাথে, কোনটার সাথে বলছে নাবার্ড যুক্ত? প্রথমে দেখো এটা সঠিক উত্তর হয়ে যাবে গ্রাম উন্নয়নের জন্য নাবার্ড সম্পর্কিত। এটা হচ্ছে একটা গ্রামীণ ব্যাংক। ঠিক আছে, গ্রামীণ ব্যাংক যেটা কৃষকদের জন্য ন্যূনতম লোন দিতে পারে। নাবার্ডের ফুল ফর্ম হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, তো এটা যুক্ত হচ্ছে গ্রামীণ উন্নয়নের সাথে, এটা বললাম। ঠিক আছে, তো নাবার্ড যদি বলে প্রতিষ্ঠা কবে হয়েছিল, এটাও কিন্তু এসছে 1982 সালে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠা হয়েছিল। এই সময় 9th এশিয়ান গেমস চলছিল, সেটা হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, 9th এশিয়ান গেমস চলছিল, সেটা দিল্লিতে হয়েছিল। ঠিক আছে, আর তারপর যদি বলে নাবার্ড কোন কমিটির রেকমেন্ডেশনে হয়েছে, তো সেটা হয়ে যাবে কিন্তু শিব রমন কমিটির রেকমেন্ডেশনে কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর দেখো নাবার্ডের ফুল ফর্ম তো এখানে বললাম, নাবার্ডের ফুল ফর্ম তাও এখানে দিয়ে দিয়েছি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তারপর দেখো এখানে 11 নম্বর প্রশ্ন রয়েছে, UIDAI অর্থাৎ নিচের কোনটি UIDAI এর ফুল ফর্ম? দেখো প্রথমে রয়েছে ইউনিভার্সাল আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, নাকি আরবান ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, নাকি ইউনিক ইন্ডিভিজুয়াল ডেসক্রিপটিভ অথরিটি অফ ইন্ডিয়া? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। এটার সঠিক উত্তর এটা, অপশন বি। ঠিক আছে, তারপর দেখো তারপর 12 নম্বর প্রশ্ন রয়েছে, গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? তো গুপ্ত বংশীয় স্বর্ণমুদ্রা বলছে এখানে কী নামে পরিচিত ছিল? সাতমন, দিনার, মোহরা, নাকি বরাহ? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে দিনার নামে কিন্তু পরিচিত ছিল গুপ্তযুগীয় স্বর্ণমুদ্রা। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? নাগপুর, ধানবাদ, কালিকট, কোজিকট, নাকি পুসা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কালিকটের কোজিকট। এটা হচ্ছে কেরলে অবস্থিত। ভারতের মশলার বাগান বলা হয় কিন্তু কেরলকে, তো কেরলের স্পেসিফিক জায়গা হচ্ছে কালিকট বা কোজিকট, এটাকে বলা হয় কিন্তু মশলার বাগান। তারপর দেখো নাগপুর রয়েছে এখানে, তো নাগপুরকে কি বলা হয়? নাগপুরকে বলা হয় কিন্তু কমলা লেবুর শহর। ধানবাদকে কি বলা হয়? ধানবাদকে বলা হয় খনির রাজধানী বা খনি শহর। ঠিক আছে, পুসা
দেখো পুসা এটা কিন্তু দিল্লিতে অবস্থিত, এটা ভারতের কিন্তু গম গবেষণা কেন্দ্র। পুসা হচ্ছে ভারতের গম গবেষণা কেন্দ্র, ঠিক আছে। তারপরে দেখো আরও কিছু এখানে দিয়ে দিয়েছি। ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র হচ্ছে নিউ দিল্লি, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটক, তারপর কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, খুব অনেক পরীক্ষায় এসেছে, ঠিক আছে, সিমলা। তারপরে কেন্দ্রীয় আখ গবেষণা কেন্দ্র হচ্ছে কোয়েম্বাটুর, তামাক গবেষণা কেন্দ্র রাজামুন্দ্রি, এটাও কিন্তু পরীক্ষায় খুব বেশি পরিমাণ পরীক্ষায় পড়ে। তারপর জাতীয় চিনি গবেষণাগার হচ্ছে কানপুর, জাতীয় দুগ্ধ গবেষণাগার হচ্ছে কার্নাল। এগুলো কিন্তু প্রায়ই সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কিন্তু বেশি পরিমাণে পড়ে। এটা যেমন কার্নাল, এটাও খুব অনেক পরীক্ষায় দিয়ে থাকে, তো এগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। এটাতে আমি কিছুগুলো অ্যাড করেছি, আবার যখন নতুন প্রশ্ন আসবে তখন আমি আবার কিছু অ্যাড করে দেবো। তো এখানে দেখো তারপরে 14 নম্বর প্রশ্ন রয়েছে, কান চলচ্চিত্র বা কান ফিল্ম ফেস্টিভ্যাল উৎসবটি কোথায় হয়। নিচের বলছে এখানে কোথায় হয় কান ফিল্ম ফেস্টিভ্যালটা, ঠিক আছে। তো এটা হচ্ছে অপশান এ ইতালি, অপশান বি ফ্রান্স, অপশান সি জার্মানি নাকি ইংল্যান্ড। তো এটার সঠিক উত্তর হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু এটা হয়ে থাকে কিন্তু ফ্রান্সে হয়ে থাকে। এটা খুব অনেক পরীক্ষায় এসছে, এটাও কিন্তু মানে WPSI এর প্রশ্ন, ঠিক আছে। তো এগুলো কিন্তু ভালো করে রাখবে, এগুলো পরীক্ষায় বারবার দিয়ে থাকে। নিম্নের কোন নোটটি ভারত সরকারের দ্বারা ছাপা হয়ে থাকে। এখানে বলছে নিচের মধ্যে কোন নোটটি ভারত সরকার দ্বারা ছাপা হয়। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1 টাকার নোট। 1 টাকার নোট কিন্তু ভারত সরকার ছেপে থাকে। আচ্ছা, যদি বলে যে এই সব নোটগুলো, এই যে নোটগুলো 100 টাকা 50 টাকা বা এই নানান ধরনের নোটগুলো, এগুলো ছাপা হয় কোথায়। তো এগুলো ছাপা হয় কিন্তু মহারাষ্ট্রের নাসিকে কিন্তু ছাপা হয়, ঠিক আছে। আর তারপর দেখো আবার এরকমও প্রশ্ন তোলে যে 100 টাকার নোটের পেছনে কোন ছবি রয়েছে বা 500 টাকার নোটের পেছনে কোন ছবি রয়েছে। তো 100 টাকার নোটের পেছনে কিন্তু রানী কি ভাবের ছবিটি রয়েছে। 500 টাকার নোটের পেছনে যদি বলে তাহলে লালকেল্লা রয়েছে। তারপর যদি 2000 টাকার নোটের পেছনে বলে তাহলে কিন্তু মঙ্গলযান হয়ে যাবে, 2000 টাকার পেছনে মঙ্গলযান রয়েছে। এবং 200 টাকার নোটের পেছনে যদি বলে সেটা হয়ে যাবে সাঁচি স্তূপ। 200 টাকার পেছনে যেটা রয়েছে সাঁচি স্তূপ, সেটা হচ্ছে সাঁচি স্তূপের ছবি দেওয়া থাকে। তারপর দেখো 16 নম্বর প্রশ্ন, দপ্তরে থাকাকালীন ভারতের রাষ্ট্রপতির মৃত্যু হলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির দায়িত্ব সামলাবেন যতটা সময়ের জন্য। তা হলো মানে বলছে যে রাষ্ট্রপতির যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে উপরাষ্ট্রপতি তার দায়িত্ব কত দিনের জন্য সামলাতে পারেন। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 6 মাস। 6 মাস অবধি কিন্তু তিনি তার দায়িত্ব, রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু সামলাতে পারেন। তারপর কিন্তু মানে সামলাতে পারবেন না, কারণ 6 মাসের মধ্যে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতেই হবে, ঠিক আছে। তারপর দেখো 17 নম্বর প্রশ্ন রয়েছে, এখানে বলছে কোন CPMF বা CAPF ভারত চীন সীমান্তে সুরক্ষা প্রদান করে। বলছে ভারত এবং চীন সীমান্তে এখানে নিচের মধ্যে বলছে কোন মানে সুরক্ষা প্রদান করে, কারা থাকে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ITBP কিন্তু ভারত চীন সীমান্তে থেকে থাকে। ITBPর ফুল ফর্ম হচ্ছে ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, ঠিক আছে। তারপরে দেখো বিএসএফ হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, এটা হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু বিএসএফ থাকে। তারপর দেখো সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে কিন্তু সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে। এগুলোই কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে। তারপর দেখো 18 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতবর্ষের সবচেয়ে পুরনো উচ্চ বিচারালয় কোনটি। তো এখানে বলছে কলকাতা হাইকোর্ট নাকি বোম্বে হাইকোর্ট নাকি এলাহাবাদ হাইকোর্ট নাকি মাদ্রাস হাইকোর্ট। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ভারতবর্ষের সবচেয়ে পুরনো উচ্চ বিচারালয় হচ্ছে কলকাতা হাইকোর্ট। এটা প্রতিষ্ঠা কবে হয়েছিল, এটা প্রতিষ্ঠা বললে হয়ে যাবে 1862, 1862 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, দুটো কোয়েশ্চেন কিন্তু খুব অনেক পরীক্ষায় দিয়েছে এটার সম্পর্কে, মানে কলকাতা হাইকোর্টের যদি প্রধান বিচারপতি বলে, ঠিক আছে, তাহলে কিন্তু হয়ে যাবে স্যার বার্নাস পিকক, ঠিক আছে। আর যদি বলে মহিলা প্রধান বিচারপতি তখন হয়ে যাবে মঞ্জুষা চেল্লুর। এই দুটো কোয়েশ্চেন কিন্তু মনে রাখবে, এই দুটো কোয়েশ্চেন প্রায় পরীক্ষায় দিয়ে থাকে। তারপর হচ্ছে দেখো
19 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গাড়ির হেডল্যাম্পে ব্যবহৃত দর্পণটি কোন প্রকারের হয়ে থাকে? গোলাকার অবতল দর্পণ, নাকি গোলাকার উত্তল দর্পণ, নাকি সমতল দর্পণ, নাকি পরিবৃত্তাকার অবতল দর্পণ? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে গাড়ির হেডল্যাম্পে কিন্তু ব্যবহার হয়ে থাকে পরিবৃত্তাকার বা পরাবৃত্তাকার অবতল দর্পণ। দেখো আরও দুটো জিনিস বলে রাখছি, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ নিয়ে আরও দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন মনে রাখবে। একটা হচ্ছে অবতল দর্পণ নিয়ে আরও যদি বলে তো অবতল দর্পণের কোয়েশ্চেন হচ্ছে যে দন্ত চিকিৎসায় চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করে থাকে? তো সেটা হয়ে যাবে কিন্তু অবতল দর্পণ। অবতল দর্পণ কিন্তু দন্ত চিকিৎসায় ব্যবহার করা হয়, ঠিক আছে। আর উত্তল দর্পণ যদি বলে, উত্তল দর্পণ কিন্তু আরও মনে রাখবে, উত্তল দর্পণ হচ্ছে ক্যামেরা লেন্সের যে দর্পণ থাকে সেটা হচ্ছে উত্তল দর্পণ। তারপরে দেখো অবতল দর্পণ এবং উত্তল দর্পণের আরও কিছু ব্যবহার আমি দিয়েছি এখানে। দেখো সেভিং মিরারে ব্যবহার করা হয় যেমন অবতল দর্পণ, হেড মিরার, অ্যাপথেলমোস্কোপ, তারপর হচ্ছে গাড়ির হেডলাইট, তারপর হচ্ছে সোনার ফার্নেস ইত্যাদিতে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। তারপর দেখো উত্তল দর্পণ রয়েছে। উত্তল দর্পণ ব্যবহার হচ্ছে ভবনের ভিতরে, যানবাহনের আয়না, ম্যাগনিফাইং গ্লাস, তারপর হচ্ছে নিরাপত্তার উদ্দেশ্যে, তারপর রাস্তার আলোর প্রতিফলক ইত্যাদিতে কিন্তু উত্তল দর্পণ আর অবতল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন রয়েছে হিরোশিমা শহরের ওপর নিক্ষেপ করা পারমাণবিক বোমার কোড কী ছিল? হিরোশিমা শহরে বলছে যে বোমাটি ফেলা হয়েছিল সেটার পারমাণবিক কোড বা সংকেত কী ছিল? নিচের মধ্যে বলছে কোনটি, লিটল বয়, ফ্যাটম্যান, নাকি থিন বয়, বিগ বয়? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে লিটল বয়, ঠিক আছে। লিটল বয় এই বোমাটি কিন্তু হিরোশিমা শহরে ফেলা হয়েছিল। কবে ফেলা হয়েছিল? 1945 সালে 6ই আগস্ট কিন্তু ফেলা হয়েছিল। আর নাগাসাকিতে যদি বলে তো নাগাসাকিতে হবে 1945 সালে 9ই আগস্ট ফেলা হয়েছিল কিন্তু নাগাসাকিতে, ঠিক আছে। হিরোশিমা এবং নাগাসাকিতে এই দুটো বোমা কিন্তু ফেলা হয়েছিল। তো নাগাসাকিতে যে বোমাটি ফেলা হয়েছিল সেটা হচ্ছে ফ্যাটম্যান বোমাটি কিন্তু ফেলা হয়েছিল নাগাসাকিতে, ঠিক আছে। তো তারপর দেখো এখানে 21 নম্বর প্রশ্ন রয়েছে নিম্নলিখিতদের মধ্যে কে দিন-ই ইলাহির সদস্য হয়ে ওঠেন? এখানে বলছে নিচের কে দিন-ই ইলাহির সদস্য হয়ে উঠেছিলেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তানসেন, নাকি রাজা বীরবল, নাকি রাজা মানসিন, নাকি বলছে টোডরমল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দিন-ই ইলাহির সদস্য হয়ে উঠেছিলেন কিন্তু রাজা বীরবল, ঠিক আছে। রাজা বীরবল কিন্তু দিন-ই ইলাহির সদস্য ছিলেন। আচ্ছা দেখো অপশান এতে রয়েছে তানসেনের প্রকৃত নাম কিন্তু পরীক্ষাতে দিয়ে থাকে, অনেক পরীক্ষায় দিয়েছে। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পাণ্ডে, ঠিক আছে। রামতনু পাণ্ডে হচ্ছে তানসেনের প্রকৃত নাম। আচ্ছা টোডরমল কে ছিল? টোডরমল ছিল কিন্তু আকবরের অর্থমন্ত্রী ছিল কিন্তু টোডরমল। তারপরে দেখো খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? নিচের মধ্যে বলছে কে খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন? জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, নাকি ডক্টর বি.আর. আম্বেদকর, নাকি এদের মধ্যে বলছে কেউ নন? তো খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন কিন্তু বি.আর. আম্বেদকর ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান, ঠিক আছে। আচ্ছা রাজেন্দ্র প্রসাদ দেখো রয়েছে, রাজেন্দ্র প্রসাদ ছিলেন কিন্তু স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান, ঠিক আছে। আর তারপর দেখো খসড়া কমিটি যদি বলে যে কবে প্রতিষ্ঠা হয়েছিল, এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক পরীক্ষায় দিয়েছে। 1947 সালে 29 আগস্ট, ঠিক আছে। 29 আগস্ট 1947 সালে 29 আগস্ট কিন্তু এই খসড়া কমিটি প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। তো খসড়া কমিটি তৈরি হয়েছিল এই সময়, এবং 29 আগস্ট যে এই যে ডেটটা, এই যে স্পেসিফিক ডেটটা, এটার কিন্তু আমাদের ভারতের সাথে একটা খুব গুরুত্বপূর্ণ আছে। এটা হচ্ছে আমাদের স্পোর্টস ডে, আমাদের যে ন্যাশনাল স্পোর্টস ডে হয়ে থাকে সেটা হয় 29 আগস্ট। 29 আগস্ট কিন্তু মেজর ধ্যানচাঁদের জন্মদিন অনুসারে কিন্তু পালন করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে, ঠিক আছে। তারপর দেখো আচ্ছা আরেকটা কোয়েশ্চেন এখান থেকে পড়ে যে খসড়া কমিটির সদস্য কতজন ছিলেন, ঠিক আছে। তো খসড়া কমিটির সদস্য ছিলেন কিন্তু 7জন ছিলেন খসড়া কমিটির সদস্য। তারপর দেখো তারপর রয়েছে সৌরজগতের কোনটি একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিমে
আবর্তিত হয়। নর্মালি সৌরজগতের সব যে গ্রহগুলো, বাকি যে গ্রহগুলো হয় সেগুলো কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হয়, কিন্তু এখানের মধ্যে বলছে একটি গ্রহ এমন আছে যেটি পূর্ব থেকে পশ্চিমে যায়। ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু শুক্র গ্রহ কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়। আচ্ছা, শুক্র গ্রহকে কি বলা হয়? শুক্র গ্রহকে বলা হয় কিন্তু হটেস্ট প্ল্যানেট বা ব্রাইটেস্ট, মানে উজ্জ্বলতম বা উষ্ণতম গ্রহ সৌরজগতের। ঠিক আছে, তারপর দেখো এখানে শনি রয়েছে, তো শনি নিয়ে মনে রাখবে যে শনির সবচেয়ে বেশি কিন্তু উপগ্রহ রয়েছে, 146টি কিন্তু শনির উপগ্রহ রয়েছে। তারপর বৃহস্পতি দেখো রয়েছে, তো বৃহস্পতিকে কী বলা হয় জানো? বৃহস্পতি হচ্ছে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি। একে কিন্তু গ্রহরাজও বলা হয়, বৃহস্পতিকে গ্রহরাজও বলা হয়। ঠিক আছে, নেপচুন কি হবে? নেপচুন নিয়ে মনে রাখবে, নেপচুনকে কিন্তু ঠান্ডা গ্রহ বলা হয়। ঠিক আছে, নেপচুনকে বলা হয় ঠান্ডা গ্রহ। তারপর দেখো 24 নম্বর প্রশ্ন রয়েছে, কোন ধারার অধীনে ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে? তো এখানে বলছে নিচের কোন ধারা অনুসারে ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে? তো এখানে ধারা হচ্ছে 352 নাকি 148 নাকি 368 নাকি 112। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধারা 368 অনুসারে কিন্তু ভারতীয় সংবিধান সংশোধন করা যেতে পারে। আচ্ছা, 352 কী রয়েছে? 352 রয়েছে কিন্তু জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা রয়েছে 352-এ। তারপর রয়েছে 148-এ কী রয়েছে? 148-এ রয়েছে ক্যাগ। ঠিক আছে, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এটা রয়েছে 148 ধারায়। তারপর দেখা রয়েছে 12 নম্বর 112তে কী রয়েছে জানো? 112তে রয়েছে বাজেট বা অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট। বাজেট কথাটি কিন্তু সংবিধানের কোথাও উল্লেখ করা নেই, আমরা সাধারণত ব্যবহার করে থাকি বাজেট কথাটি, কিন্তু সংবিধানে কোথাও উল্লেখ করা নেই এই বাজেট কথাটি। সেখানে তোমার আছে অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট। ঠিক আছে, তুমি যদি পরীক্ষা দিতে যাও, তোমার যদি রেলের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা থাকে, সিবিটির পরীক্ষা, তাহলে কিন্তু তুমি যখন বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করবে তখন তোমার কিন্তু ওইটা আর্থিক বা বার্ষিক বিবৃতি চলে আসবে। বাংলাতে যখন ট্রান্সলেট হবে তখন চলে আসবে আর্থিক বার্ষিক বিবৃতি, আর তুমি যখন ইংলিশ সিলেক্ট করবে তখন তোমার আসবে অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাই এটা মানে মনে রাখবে যে ওটাকে বাজেট বলে না, অ্যানুয়াল ফাইন্যান্স স্টেটমেন্ট বলে বা আর্থিক বার্ষিক বিবৃতি বলা হয়। ঠিক আছে, তারপর দেখো 25 নম্বর প্রশ্ন রয়েছে, গৃহে তড়িৎ চালিত যন্ত্রপাতি পরস্পরের সাথে সহিত যুক্ত করা হয়, নিচের মধ্যে বলছে কেমন সজ্জায় যুক্ত করা হয়? শ্রেণী সজ্জায় নাকি সমান্তরাল সজ্জায় নাকি শ্রেণী সজ্জায় বা সমান্তরাল সজ্জায় নাকি শ্রেণী সজ্জায় এবং সমান্তরাল সজ্জায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গৃহস্থালিতে বা আমাদের সবার ঘরে যেটা যেভাবে যুক্ত করা থাকে, মানে যে সজ্জায় যুক্ত করা থাকে সেটি হলো কিন্তু সমান্তরাল সজ্জায় এই গৃহে যুক্ত করা থাকে, সজ্জিত করা থাকে সমান্তরাল সজ্জায়। তারপর দেখো 26 নম্বর প্রশ্ন রয়েছে, জালিকাট্টু এই খেলাটি জনপ্রিয় কোথায়? হচ্ছে কর্ণাটকা নাকি তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ নাকি কেরল? জালিকাট্টু খেলাটি কিন্তু এটা মনে রাখবে, এটা কিন্তু তামিলনাড়ুতে ফেমাস। ঠিক আছে, এটা হচ্ছে তামিলনাড়ুর একটা খেলা, এটা অনেক পরীক্ষায় এসেছে। শুধু এটা হচ্ছে তার মধ্যে এটা হচ্ছে WPSI এর প্রশ্ন। ঠিক আছে, তো এরকম অনেক খেলাই আছে জনপ্রিয় খেলা যেগুলো অনেক রাজ্যেই খেলা হয়। ঠিক আছে, তো এই টপিকটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট মেন করে এসএসসির জন্য এই জনপ্রিয় নৃত্য বা জনপ্রিয় খেলা বা এই সমস্ত টপিক, এগুলো কিন্তু এসএসসির খুব পছন্দ। এই কোয়েশ্চেনগুলো কিন্তু প্রায়শই এসএসসির পরীক্ষায় বেশি দিয়ে থাকে, তো এগুলো ভালো করে রাখবে। তারপর দেখো 27 নম্বর প্রশ্ন রয়েছে, মানুষের কটি অস্থি নিয়ে গঠিত হয়েছে? মানুষের কটি অস্থি নিয়ে গঠিত হয়েছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মানুষের করটি অস্থি রয়েছে 22টি কিন্তু করটি অস্থি নিয়ে গঠিত। তারপর দেখো 28 নম্বর প্রশ্ন রয়েছে, নিচের মধ্যে কোন দেশটি ব্রিক্সের সদস্য দেশ নয়? কানাডা, রাশিয়া, ব্রাজিল নাকি ভারত? এখানে দেখো ব্রিক্সের অর্থ কি জানো? ব্রিক্সের অর্থ হচ্ছে কিন্তু
বি দিয়ে হচ্ছে ব্রাজিল, আর দিয়ে হচ্ছে রাশিয়া, আই দিয়ে হচ্ছে ইন্ডিয়া, সি দিয়ে হচ্ছে চায়না এবং এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে দেখো রাশিয়া রয়েছে, ব্রাজিল রয়েছে, ভারত রয়েছে, তাহলে হবে না কোনটা? হবে না হচ্ছে তোমার হবে না হচ্ছে কানাডা। কানাডা কিন্তু ব্রিক্সের সদস্য নয়, ঠিক আছে। তারপর দেখো 29 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের বৃহত্তম বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত হয়েছে? নিচের মধ্যে কোন নদীর ওপর নির্মিত রয়েছে সর্দার সরোবর বাঁধ? এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক পরীক্ষায় পড়েছে। দেখো শতদ্রু নাকি মহানন্দা নাকি নর্মদা নাকি কংসাবতী, এগুলোর মধ্যে বলছে কোন নদীর ওপর সর্দার সরোবর বাঁধটি গড়ে উঠেছে। তো এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু এটা কিন্তু নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে, ঠিক আছে। সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে। ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে উত্তরাখণ্ডের তেহরি, যেটা হচ্ছে তোমার ভাগীরথী নদীর ওপর অবস্থিত। এবং ভারতের যদি দীর্ঘতম বাঁধ বলে তাহলে কিন্তু হয়ে যাবে, ভারতের দীর্ঘতম বাঁধ হয়ে যাবে হীরাকুদ, যেটা মহানদীর ওপর অবস্থিত, ঠিক আছে, উড়িষ্যায় মহানদীর ওপর অবস্থিত। তারপর দেখো রয়েছে 30 নম্বর প্রশ্ন, এই পর্বের কিন্তু শেষ প্রশ্ন। নিম্নলিখিতদের মধ্যে কে গুপ্ত আমলে ওষুধ নিয়ে কাজ করার জন্য পরিচিত ছিল? শৌনক, নাগার্জুন, চরক নাকি সুশ্রুত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গুপ্ত আমলে ওষুধ নিয়ে কাজ করার জন্য পরিচিত ছিল কিন্তু সুশ্রুত। গুপ্ত যুগ কবে থেকে কবে হয়েছিল? 320 থেকে 550, ঠিক আছে, 320 থেকে 550 তক ছিল কিন্তু গুপ্ত এরা বা গুপ্ত যুগ। দেখো এখানে একটা জিনিস বলে রাখছি তোমাদের, এই পর্বটা তো শেষ হয়ে গেল। আমি একটা জিনিস বলে রাখি যে এই অবধি যারা দেখেছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি একটা কথা বলতে চাই, তোমরা যদি পরীক্ষা নিয়ে সিরিয়াস হয়ে থাকো বা নিজের প্রিপারেশনটা নিয়ে যদি সিরিয়াস হয়ে থাকো তাহলে কিন্তু প্রতিনিয়ত ক্লাস করে যাও, ঠিক আছে। পরীক্ষা, অনেকেই পরীক্ষা নিয়ে, আচ্ছা এটা যেমন সেপ্টেম্বরে বলা হয়েছে পরীক্ষা হবেই, যদি পরীক্ষা বাই চান্স না হলো, যদি কোনো কারণে আটকে গেল বা কোনো কারণেই হয়ে গেল, ডিমোটিভেট হওয়ার কোনো দরকার নেই। তোমরা নিজেদের প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে। পরীক্ষা কখনো হবে এটা মাথায় রাখবে, পরীক্ষা কিন্তু হবে। পরীক্ষা যদি সেপ্টেম্বরে নাই হয়, পরীক্ষা হবে, ঠিক আছে। নিজের প্রিপারেশন চালিয়ে যাও। আমি বলবো যে নিজের প্রিপারেশনটাকে অযথা নষ্ট করো না, ঠিক আছে। কোনো মানে এই ভেবে যে পরীক্ষা পরে হবে তাহলে পরীক্ষার 1-2 মাস আগের থেকে পড়বো না, এই ভুলটা কিন্তু করো না। প্রতিনিয়ত মক টেস্ট দাও, প্রতিনিয়ত তোমরা নিজের মার্কস দেখো কত আসছে, ঠিক আছে। তারপর ওএমআর শিটে তোমরা নিজের প্র্যাকটিস করে যাও। এই ওএমআরে যত ঘুষে প্র্যাকটিস করবে না তত তোমাদের মানে হাতের স্পিড বাড়বে, আর যত স্পিড বাড়বে তত তুমি পরীক্ষাতে তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে, 10 মিনিট 15 মিনিট আগে কমপ্লিট করতে পারবে। তো আমি বলবো যে নিজের পরিশ্রমটাকে বাড়াও, ঠিক আছে। আর কিছুদিন সময় নিজেকে পুরো ভালো করে প্রিপারেশন করো এবং একটা সিট নিয়ে দেখাও, ঠিক আছে, একটা সিট নিয়ে দেখাও। আমি আবারও বলছি, চাকরিটা জলদি পেয়ে যাও, তাহলে তার থেকে বড় ব্যাপার আর কিছু হবে না। তোমার বাবা মায়ের কথা ভেবে কিন্তু এইগুলো মাথায় রেখে কিন্তু তুমি পড়াশোনাটা চালাও। তো যদি কোনো দিন ডিমোটিভেট ফিল হয় তাহলে ওই বাবা মায়ের মুখটা একবার দেখে নিও, ঠিক আছে। তারা যে তোমার জন্য পরিশ্রম করে খাটছে, তোমাকে লালন পালন করে বড় করছে, তোমাকে এত কিছু, তোমাকে কোনো কিছুর অভাব দিচ্ছে না বা তোমাকে কোনো কিছু প্রবলেমে ফেস করতে দিচ্ছে না, এটার একটাই কারণ যাতে তুমি ভালো করে নিজের কাজটা এগিয়ে নিয়ে যেতে পারো। তো সুতরাং বেশি কথা বলবো না, নিজের প্রিপারেশনটাকে চালাও, প্রতিনিয়ত মক দাও, মক দিয়ে দেখো তোমার মার্কস কেমন আসছে। যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে ভালো করে কারেকশন করো, যেগুলো ভুল হচ্ছে সেগুলোকে বারবার অ্যানালাইজ করো, সেগুলোকে ভালো করে পড়ো, সেগুলো দ্বিতীয়বার আশা করি আর ভুল হবে না। আর যেগুলো ভুল হচ্ছে সেগুলো নোট করে রাখো, ম্যাথে যদি প্রবলেম সেগুলো নোট করে রাখো, সেই যেটা প্রবলেম হচ্ছে সেই চ্যাপ্টারটা ভালো করে করো। এইভাবে নিজের যেগুলো ভুল হচ্ছে বারবার কারেকশন করে 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 আমি বলবো তারপর তুমি পারফেক্ট হতে পারবে। তো চলো, এই অবধি ভিডিওটা ছিল, ততক্ষণ অবধি পড়াশোনা করো, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড রাধে রাধে।